ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন। যে আলোচনা আমরা ছিলাম যে আয়না ঘরের আসলে নেপথ্যে কারা, আমার কাছে মনে হয় যে এটা তো একটা দুর্ভাগ্যজনক বিষয়। এবং আপনি ওই যে বাংলাদেশের, আমি আসলে ওই ছোট ক্যানভাসে আলোচনা করতে চাই না, পুরোটা নিয়ে আলোচনা করতে চাই। তাতে করে আপনি বুঝতে পারবেন যে আমাদের কোন জায়গাগুলোকে পরিশুদ্ধ করা উচিত। আপনি দেখেন 1975 সালের 15ই আগস্টের পরে অনেকগুলো সেনাবাহিনীতে অনেকগুলো পাল্টা কু হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু পাল্টাপাল্টি আবার নানা রকম অভিযোগ আছে। তারপর আপনি দেখবেন যে 2001 সালে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, সেখানে কিন্তু 100 জন মারা গিয়েছে, তাদের সেই ইনডেমনিটি দেওয়া হয়েছিল সেনা সদস্যদের, সেই আইনও কিন্তু বাতিল হয়েছে পরে। হ্যাঁ, আবার এখন আমরা এই যে আপনি যে প্রশ্নটা করলেন, তো এই যে বিভিন্ন আমলে যে বিষয়গুলো হয়েছে আপনাকে কিন্তু চিহ্নিত করে এমন কিছু করতে হবে যাতে ভবিষ্যতে এটা না হয়। আপনাকে কিন্তু শুধুমাত্র একটা বিষয়কে আপনি পিন পয়েন্ট করে শুধু তার বিরুদ্ধে প্রতিকার করবেন সেটা কিন্তু না। আপনার রাষ্ট্র ব্যবস্থার ভিতরে, আপনার সমাজের ভিতরে বিভিন্ন সময় যারা এগুলো করেছে, আমি আসলে সবসময় যেটা বলি, আমি সবসময় যেটা বলি আপনার মনে থাকবে যে আপনার ক্যাসিনো নিয়ে অনেক রকম নাটক হয়েছিল এবং অনেক হইচই হয়েছিল, যে বাংলাদেশে ঢাকা শহরের ভেতরে বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গাতে ক্যাসিনো যে জুয়া হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকাই হচ্ছে। আমি তখন বলেছিলাম, কিংবা অন্যান্য ক্ষেত্রেও, যে আপনি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্বৃত্ত তৈরি হয়, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্নীতিবাজ তৈরি হয়, কারণ দুর্নীতি বিভিন্ন সময় হয়েছে, এটা এরকম না যে গত 10 বছর হয়েছে, আগে হয়নি। আপনি দেখবেন যে দুর্নীতি, তারপরে যে পাল্টা কু, এই বিষয়টা, এইগুলো আপনি চিহ্নিত করে এইটার কি কারণে হচ্ছে সেই কারণটাকে চিহ্নিত করে সেটাকে নির্মূল করে ফেলতে হবে, মানে কোনো সময় যেন দুর্বৃত্ত তৈরি না হয়। হ্যাঁ, এবং আপনি দেখেন যে আমাদের এই সাম্প্রতিক ছাত্র গণ অভ্যুত্থানের ফলে অনেক কিছু কিন্তু আমরা আর পত্রিকায় দেখছি না। আপনি কিশোর গ্যাংয়ের কথা বলেন, আমাদের সমাজ রাষ্ট্রের কিন্তু একটা বড় মানে আলোচনা ছিল যে কিশোর গ্যাংগুলো যেভাবে আপনার ঢাকা শহর শুধু না জেলা শহরগুলোতে বিস্তৃত হচ্ছে, আমাদের যে ইয়াং জেনারেশন, হ্যাঁ, তাদের ভিতরে যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, মানে এইটা তো তারা খুবই ভালো একটা কাজ করেছে ছাত্র গণ অভ্যুত্থান, কিন্তু এর বাইরে কিন্তু অনেকগুলো আলোচনা ছিল। এই আলোচনাগুলো কিন্তু মানে আমাদের অ্যাড্রেস করা দরকার। এবং আমরা যে ইউনিসেফের যে মানে আপনার পরিসংখ্যান পাই, তাতে আমরা দেখি যে আপনার প্রায় 5,70,00,000 হচ্ছে আপনার শিশু, এবং এই শিশুদের ভিতরে একটা বড় অংশ, প্রায় 1 কোটির বেশি, তারা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর, তাদের অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। আপনি কিন্তু এই যে আপনার যে গণ অভ্যুত্থান হয়েছে, এটার যে আপনার কি বলে, এটার যে প্রচার, এটার যে নানা মাত্রা, সেটার কারণে কিন্তু আমার অনেক বেসিক আলোচনা এটা কিন্তু চাপা পড়ে গিয়েছে। কিন্তু আমাদের ওই বেসিক আলোচনাগুলো করতে হবে যে সমাজ এবং রাষ্ট্রের এই গণঅভ্যুত্থানের সতর্ক বার্তাটা কি আসলে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাবে? আবারও নিশ্চয়ই দানবীয় শাসনের যদি পুনর্বাসন হয় তাহলে গণঅভ্যুত্থানের না, এটার একটা সুন্দর দিক হচ্ছে যে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে। এখন এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করে যদি আমরা প্রাতিষ্ঠানিকতা দিতে না পারি তাহলে কিন্তু এটা আমাদের কোনো কিছু টেকসই হবে না। রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরপরই আসলে পদত্যাগ কিংবা অব্যাহতির হিড়িক লেগেছে। শুধু ব্যক্তির পরিবর্তনের মধ্য দিয়ে সার্বিক সিস্টেমকে চেঞ্জ হবে? দেখেন, একটা কথা আমি প্রায়শ বলি যে একটা জনগোষ্ঠী কিংবা একটা সমাজ কিংবা রাষ্ট্র, তার বিভিন্ন প্রতিষ্ঠান সেটা কেমন হবে সেটা কিন্তু আপনার ওই জনগোষ্ঠী কিংবা ওই সমাজ এবং রাষ্ট্রের মানুষের প্রকৃতি কীরকম। আপনি সেই 700 বছর আগে ইবনে বতুতা কিন্তু বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে আগে ছিল যেটা পূর্ববঙ্গ, তারপর পূর্ব পাকিস্তান, বাংলাদেশ। এই দেশের মানুষ সম্পর্কে বলেছেন, উনি বলে গিয়েছেন যে এটা হচ্ছে সোনায় পরিপূর্ণ একটা নরক, এখানে রিসোর্স আছে, কিন্তু মানুষের যে এই যে আপনি দেখেন যে দুর্নীতি কোথায় গিয়েছিল। আবার দুর্নীতি যে শুধু গত 10 বছরে হয়েছে তা কিন্তু না। আপনি দেখবেন যে দুর্নীতি একটা মানে পার্মানেন্ট ফিনোমিনান অফ দ্য মানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ। হ্যাঁ, তো এই দুর্নীতিটা আপনি যদি আজকে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন কিংবা প্রধানমন্ত্রী হন, আপনার চারপাশের 10টা মানুষের ভিতরে 8 জন কিংবা 9 জনে যদি করাপ্ট হয়, আপনি পারবেন প্রতিষ্ঠান গড়তে? আপনি দেশ চালাতে পারবেন?
কখনোই সম্ভব না। সুতরাং একটা জনগোষ্ঠী কিংবা একটা সমাজ রাষ্ট্র তারা কতটুক গণতান্ত্রিক হবে, কতটুক সভ্য হবে, দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ওই দেশের জাতিগত চরিত্র কতটা। এখন আমাদের জাতিগত চরিত্রের ভেতরে যদি সততা কম থাকে, নিষ্ঠা কম থাকে, দুর্নীতি বেশি থাকে, তাহলে পরে কিন্তু আপনার মানুষগুলো যেরকম, আপনার রাজনৈতিক সংগঠন সেরকম হবে, আপনার মানুষগুলো যেরকম, আপনার সরকার সেরকম হবে। এবং এর পাশাপাশি যদি আপনি প্রতিষ্ঠান গড়তে না পারেন, আপনি দেখেন যে একই পুলিশ কর্মকর্তা তারা ইউএন পিসকিপিং মিশনে গিয়ে কিন্তু তাদের ইমেজ কিন্তু যথেষ্ট ভালো, সেখানে কিন্তু তারা করাপশন করছেন না। আবার বাংলাদেশে আসলে কিন্তু ওই পুলিশ কর্মকর্তা তাদের ইমেজ সংকট। সুতরাং মানে দুটো জিনিস আপনি যদি আমি ইউরোপের কিছু দেশে দেখেছি তারা এতটা সভ্য, এই সভ্য হওয়ার প্রক্রিয়াতেও তারাও এক সময় অনেক রকম যুদ্ধ করেছে, বর্বর ছিল ঠিক, কিন্তু তাদের মধ্যে সুইজারল্যান্ডে তো আমি ছিলাম অনেক দিন, হ্যাঁ, তো ওখানে দেখেছি যে মানুষগুলো যেমন সভ্য, আবার প্রতিষ্ঠানগুলোও কিন্তু একটা প্রাতিষ্ঠানিকতা আছে। হ্যাঁ, তো আমাদের এখানে যেটা হয়েছে আপনি জনগণের ভিতরে দেখবেন যে বেশ কিছু ঘাটতি